হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। আপনারা যদি গত কয়েকশো বছরের ইতিহাস দেখেন তাহলে দেখবেন যে সব কিছু আপডেট হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে। আপনারা যদি টেকনোলজির দিক দিয়ে তাকান, টেকনোলজি অনেক আপডেট হচ্ছে, টেকনোলজি অনেক কিছু চেঞ্জ করছে, অনেক নতুন নতুন ফিচার আনছে। এই নতুন নতুন ফিচারের কারণেই আজকে আমরা এত এত সুবিধা পাইতেছি। আপনাদের সামনে যে আমি ভিডিওটা করতেছি, এই ভিডিওটা আজকে করতে পারতাম না যদি টেকনোলজি এতটা আপডেট না হইতো। আজকে আমাদের সাথে ফেসবুক থাকতো না, আজকে আমাদের সাথে ইউটিউব থাকতো না, আমাদের পিসি কম্পিউটার কিছু থাকতো না। আপনারা যদি একটু অন্যভাবে চিন্তা করেন যে এই ফিচার আনছে টেকনোলজি, আপডেট হওয়ার কারণে এত ফিচার, এত সুবিধা যে আমরা পাইছি, এই সুবিধাগুলো কি আমরা পাওয়ার পাশাপাশি কি এর পাশে অন্য কোনো খারাপ কিছু আমাদের সাথে হয় নাই? আমরা কি সুবিধার পাশাপাশি আমাদের সাথে খারাপ কিছু ঘটতেছে না? এত কিছু যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে যুদ্ধের দিক দিয়ে টেকনোলজি অনেক বড় একটা ভূমিকা রাখতেছে। কারণ আগের যে যুদ্ধগুলো আছে, আপনার যদি ইতিহাস দেখেন, আগের যুদ্ধগুলো এতটা ভয়াবহ হইতো না বর্তমান সময়ের যুদ্ধগুলো যতটা ভয়াবহ রূপ ধারণ করে। আপনি যদি প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকান তাহলে দেখবেন যে টেকনোলজি আপডেট হওয়ার কারণে এই যুদ্ধগুলো কতটা ভয়াবহ হয়েছে। আগের যুদ্ধগুলো হয়তো ঢাল তলোয়ার দিয়া, তীর ধনুক দিয়া। বর্তমানে যুদ্ধ হয় সাবমেরিন দিয়া, ফাইটার বিমান দিয়া, বোম, গোলা বারুদ, ট্যাঙ্ক ইত্যাদি অনেক জিনিস দিয়ে যুদ্ধ হয় এবং এগুলো অনেক ভয়াবহ। আজকে আমি আপনাদের সাথে এই টেকনোলজি আপডেট হওয়ার কারণে যে যুদ্ধের ভয়াবহতা বাড়ছে, যুদ্ধগুলো হয়েছে, এর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলবো এবং প্রথম বিশ্বযুদ্ধের যে সম্পূর্ণ ইতিহাসটা আছে, এই সম্পূর্ণ ইতিহাস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আপনাদেরকে সম্পূর্ণ ইতিহাসটা ভাঙিয়ে ভাঙিয়ে খুঁটিনাটি যত কিছু আছে সব কিছু বোঝানোর চেষ্টা করব। এবং আমার মনে হয় যে আজকে আমি যেভাবে আপনাদেরকে বুঝাবো এবং বোঝানোর যে টেকনিকগুলো আছে, এই টেকনিকগুলো অবলম্বন করে এর থেকে সহজভাবে এবং এর থেকে সোজা বোঝানো সম্ভব না বলে আমি মনে করি। এবং আপনাদের এটা বুঝতে বিন্দু পরিমাণ সমস্যা হওয়ার কথা না এবং সম্পূর্ণ ইতিহাস আপনারা আজকে বুঝবেন। তো চলেন শুরু করা যাক। আপনি যদি প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস সম্পর্কে বুঝতে চান একবারে সহজভাবে, তাহলে আপনার মধ্যযুগ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। এবং আপনি যদি মধ্যযুগ সম্পর্কে জানেন তাহলে আপনার জন্য প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসটা বোঝা খুবই সহজ হবে। আপনি যদি মধ্যযুগের দিকে তাকান তাহলে দেখবেন যে মধ্যযুগে ইউরোপের অবস্থা খুবই খারাপ ছিল। ইউরোপ অনেক পোলারাইজড ছিল, ইউরোপে অনেক যুদ্ধ হইতো, সবসময় একটা না একটা যুদ্ধ লেগে থাকতো, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ, এক রাজার সাথে আরেক রাজার যুদ্ধ, বিভিন্ন সমস্যা তাদের মধ্যে থাকতো। আবার অন্যদিকে যদি আপনি এশিয়ার দিকে তাকান দেখবেন যে এশিয়ার মধ্যে খুব ভালো একটা সময় তারা পাস করতেছিল এবং বলা যায় স্বর্ণযুগ পাস করতেছিল তারা। এত ভালো সময় মুসলিমরা বা এশিয়ারা আগে কখনো কাটায় নাই, ওইরকম একটা সময়, এত ভালো একটা সময় তারা পাস করে নাই। এবং যদি আপনি এশিয়ার দিকে তাকান দেখবেন যে এশিয়া অনেক বিশেষ করে মুসলিমরা অনেক আপডেট ছিল, অনেক অ্যাডভান্স ছিল, তাদের টেকনোলজিগুলো ওই সময় অনুযায়ী অনেক আপডেট ছিল। মুসলিমরা ওই সময় চাঁদ আবিষ্কার করছে বেশি। আপনি যদি এলিমেন্টসের বিজ্ঞানের যে এলিমেন্টসগুলো আছে, ওই এলিমেন্টস দেখলে দেখবেন মুসলিমরা ওই সময় এলিমেন্টস আবিষ্কার করছে বেশি। ওই সময়কার সময় আবিষ্কারকৃত যে এলিমেন্টস আছে, চ্যাপ্টার আছে, সবগুলা বেশিরভাগগুলোর নাম দেখবেন অ্যারাবিক, কারণ ওইগুলা মুসলিমদের হাতে আবিষ্কার হয়েছে। আর অন্যদিকে ইউরোপের অবস্থা তো খুবই ভয়াবহ। আপনাদেরকে বললাম ইউরোপে অনেক যুদ্ধ লাগিয়ে থাকতো। এরপর এত কিছু হওয়ার পর ইউরোপে শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব ঘটার পর যে সফল দেশগুলো হয়, ওই সফল দেশগুলোর মধ্যে যদি আপনি বলেন যে সবার উপরে কার নাম ছিল, ওইখানে একজনের নাম উঠে আসে, ওটা হলো জার্মানি। জার্মানি একবারে ব্যবসার দিক দিয়ে সফল। জার্মানি যদি বলেন টেকনোলজির দিক দিয়ে সফল। আপনি যদি বলেন জার্মানি যে সৈন্য সামর্থ্য, যুদ্ধের দিক দিয়ে অনেক পাওয়ারফুল একটা দেশ, অনেক স্ট্রং একটা দেশ ছিল জার্মানি। আপনি যদি ইউরোপের মধ্যে বলেন যে সবচেয়ে পাওয়ারফুল দুইটা দেশের নাম বলার কথা, তাহলে দুইটা দেশের নাম উঠে আসে। প্রথমটা হলো জার্মানি, সেকেন্ডটা হইলো ইউনাইটেড কিংডম, ইউকে, ব্রিটিশ। তাদের বলতে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি ইউকে কেন ইউরোপের অংশ বলতেছি, কারণ আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না যে ইউকে আগে ইউরোপের অংশ ছিল। আজ থেকে আরও 3-4 বছর আগে ইউকে ব্রেক্সিট করে। ব্রেক্সিট মানে কি, যারা বুঝেন না তাদের জন্য বলতেছি। ব্রেক্সিট হইল ব্রিটিশরা ইউরোপ থেকে এক্সিট করে, অর্থাৎ ব্রিটিশরা আগে ইউরোপের অংশ ছিল, এখন ইউরোপ থেকে এক্সিট করার কারণে তারা এখন আর ইউরোপের অংশ না, তারা ইউরোপ থেকে এক্সিট করছে, এটাকে ব্রেক্সিট বলা হয়। বর্তমান সময়ে আপনারা অনেকে বলবেন যে ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল দেশ হলো জার্মানি, কারণ এখন তো আর ইউকে, ব্রিটিশরা তো আর ইউরোপের কোনো অংশ না, কিন্তু আগে ব্রিটিশরা ইউরোপের একটা অংশ ছিল। কিন্তু তখন দুইটা পাওয়ারফুল দেশ ছিল, একটা হলো জার্মানি আর সেকেন্ড দেশটার নাম হলো
যে ব্রিটিশ, তারা ইউকে, ইউনাইটেড কিংডম, তারা দুটো পাওয়ারফুল দেশ ছিল। এবং তখনকার সময় জার্মানি আর ব্রিটিশের মধ্যে একটা কোল্ড ওয়ার সবসময় চলতো, যে প্রতি সপ্তাহে প্রতি মাসে তারা বলতে তাদের সামর্থ্য অনুযায়ী প্রতি সপ্তাহে তারা একটা টেস্ট চালাইতো। যেমন জার্মানি অনেক টেকনোলজি দিক দিয়ে, যেহেতু জার্মানি অনেক আগে ছিল, তারা টেকনোলজি দিক দিয়ে একটা গ্যাস বোম বানাইছে, কথার কথা। সাপোজ তারা একটা গ্যাস বোম বানিয়ে ওটা টেস্ট করছে। তারপর আপনি যদি ওই সময় তাকান, শিল্প বিপ্লবের পরে ওই সময়কার সময় যদি তাকান, দেখবেন যে সবচেয়ে পাওয়ারফুল নেভি ছিল ব্রিটিশদের। ইউকের সবচেয়ে পাওয়ারফুল নেভি ছিল। আপনারা যদি কারণটা জানতে চান, কারণটা অনেক ইজি, কারণ ইউকে তখনকার সময় অনেক পাওয়ারফুল একটা দেশ ছিল। এবং যেই আপনি যদি একটা গ্লোব, বর্তমান সময় একটা গ্লোবের দিকে তাকান, দেখবেন যে ব্রিটিশের চারপাশে সমুদ্র, তাদের সাগর দিয়ে চারপাশে ঘেরা, এবং যে একটা পাওয়ারফুল দেশে সাগর দিয়ে ঘেরা, ওই দেশের যে নেভি স্ট্রং হবে এটা তেমন একটা অবাক করা বিষয় না। কিন্তু ব্রিটিশের যে নেভি স্ট্রং ছিল, ব্রিটিশের নেভি স্ট্রং থাকা সত্ত্বেও জার্মানির নেভি অনেক স্ট্রং ছিল। কারণ একটাই, তারা টেকনোলজির দিক দিয়ে অনেক অ্যাডভান্স ছিল, তারা অনেক আগে ছিল টেকনোলজির দিক দিয়ে। ব্রিটিশ থেকে জার্মানি টেকনোলজির দিক দিয়ে আগে থাকার কারণে তারাও অনেক তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করা শুরু করে তাদের নেভিগুলোর দিক দিয়া, যেটা ব্রিটিশের ঠিক একবারে পছন্দ হয় নাই। বলতে ব্রিটিশরা তা ঠিক বা তাদের এটা ভালো লাগে নাই যে তাদের থাইকা বা তাদের সমান ইমপ্রুভমেন্ট করতে পারতেছে জার্মানি, কারণ জার্মানির টেকনোলজি অনেক অ্যাডভান্স। এরকম চলতে থাকতেছে, চলার মধ্যে এই দুইটা দেশ কিন্তু কোল্ড ওয়ার সবসময় সারাক্ষণ চলতো। এরকম চলতে চলতে হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে। ঘটনাটা কি? ঘটনা হলো যে অস্ট্রো হাঙ্গেরি বলে একটা কথা আছে, অস্ট্রিয়া প্লাস হাঙ্গেরি। অস্ট্রিয়া আর হাঙ্গেরি মিললে একটা সাম্রাজ্য গঠন করে। অনেকে বলে যে অস্ট্রো হাঙ্গেরি এম্পায়ার, অস্ট্রো হাঙ্গেরি পরাজয়, অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। যে অনেকে বলে, আপনি যেটাই বললেন না কেন, ওই অস্ট্রো হাঙ্গেরির একটা রাজা, তাদের রাজাকে ডিউক বলা হয়তো। ডিউকের নাম ছিল ফার্ডিন্যান্ড। ফার্ডিন্যান্ডকে সার্বিয়ার জাতীয়বাদীরা বসনিয়ায় খুব খারাপভাবে, নির্মমভাবে তাদের হত্যা করে। হত্যা করলে যেহেতু হত্যা করে সার্বিয়ার জাতীয়বাদীরা হত্যা করে সার্বিয়া দেশের, তখন অস্ট্রো হাঙ্গেরি একটা মোটামুটি খুব ভালো একটা পাওয়ারফুল দেশ, অনেক স্ট্রং একটা দেশ ছিল। দেশ থাকলে অস্ট্রো হাঙ্গেরি তো মাথা একবারে গরম। এই মাথা গরমের মধ্যে জার্মানি কি করে, অস্ট্রো হাঙ্গেরি বলে, তোমাদের তো ওই যে ডিউক রাজাকে মাইরা ফেলছে সার্বিয়ারা, তোমাদের তো কিছু একটা করা উচিত। তোমরা কি করবা? তোমরা সার্বিয়াকে অ্যাটাক করো। তোমরা সার্বিয়াকে অ্যাটাক করো, তোমাদের যা বলতে সাপোর্ট দরকার তা সাপোর্ট জার্মানি দিবে। অস্ট্রো হাঙ্গেরিকে এটা বলে। অস্ট্রো হাঙ্গেরিয়া কী করে জার্মানির পাওয়ারে সার্বিয়াকে অ্যাটাক করে। সার্বিয়াকে অ্যাটাক করার পরে সার্বিয়ার সাথে অস্ট্রো হাঙ্গেরি কিন্তু একটা যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের মধ্যে আবার সার্বিয়ার একটা ভালো বন্ধু ছিল রাশিয়া। রাশিয়া না, তখন সোভিয়েত ইউনিয়ন বলা হয়তো। রাশিয়া তখন ছিল না, অনেক আগে থেকে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নও তখন যথেষ্ট পাওয়ারফুল একটা দেশ, অনেক স্ট্রং। এতটা বলতে ইউকে বা জার্মানির মতো স্ট্রং না হলেও মোটামুটি ভালো, তখন সোভিয়েত ইউনিয়ন ভালো একটা স্ট্রং দেশ ছিল। দেশ থাকলে রাশিয়া বলতে সোভিয়েত ইউনিয়ন বলে যে সার্বিয়াকে বলে, তোমাদের যা যা দরকার অস্ট্রো হাঙ্গেরির সাথে যুদ্ধ করার জন্য, অস্ত্র, খাদ্য, যা যা দরকার সাপোর্ট সব কিছু দিবে রাশিয়া, তোমরা যুদ্ধ করো। আবার এদিক দিয়ে কিন্তু দেখেন রাশিয়ার সাথে কিন্তু জার্মানির একটা কোল্ড ওয়ার চলতে থাকলো। তারা সরাসরি যুদ্ধ করতে না, কিন্তু তারা সাপোর্ট দিয়েছে দুটা দেশকে। এদিক দিয়ে রাশিয়া সাপোর্ট দিতেছে সার্বিয়ারে, আর ওদিক দিয়ে অস্ট্রো হাঙ্গেরিকে সাপোর্ট দিতেছে জার্মানি। এই যুদ্ধ কিন্তু চলতেছে। শুরু এগুলো যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের মাঝখানে জার্মানি একটা ইন্টারেস্টিং প্ল্যান করে। জার্মানির প্ল্যানটা কি? জার্মানি প্ল্যান করে যে রাশিয়া যেহেতু সার্বিয়াকে সাপোর্ট দিতেছে, তাহলে তারা রাশিয়াকে অ্যাটাক করবে। আপনাদেরকে একটা কথা বলে নেওয়া ভালো, কথাটা আমি আগে বলি নাই। কথাটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধের দিক দিয়ে কিন্তু কারোরই এয়ারফোর্স যে বিমান বাহিনী আছে, ওই যে বিমান বাহিনী, আকাশবাহিনী কিন্তু কারোর এতটা স্ট্রং ছিল না। এবং 1904 সালের আগে বিমানই ছিল না। বিমান বাহিনী থাকবে কোথা থেকে? 1904 সালের আগে বিমান বাহিনী বা বিমান কিছু যেহেতু ছিল না, 1904 সালের পরে সবার বিমান বাহিনী বলতে দুই একটা বিমান থাকতো, বিমান বাহিনীর মধ্যে কিছু কিছু থাকতো, কিন্তু যুদ্ধ করার মতো বিমান বাহিনী বা স্ট্রং কোনো কারো এয়ারফোর্স ছিল না। যার কারণে যদি জার্মানি যে প্ল্যান করছে তারা রাশিয়াকে অ্যাটাক করবে, তারা যদি ভাবে যে আমরা রাশিয়াকে অ্যাটাক করবো, আমরা বিমান দিয়ে উড়ে গিয়ে রাশিয়ায় নামবো এবং রাশিয়ার সাথে যুদ্ধ করবো, তাহলে এটা একদম ভুল ধারণা। কারণ তখন এয়ারফোর্স ছিল না। তখন জার্মানি চিন্তা করে যে আমরা ফ্রান্সে প্রথমে অ্যাটাক করব। ফ্রান্স অ্যাটাক করে ফ্রান্সের সাথে যেহেতু রাশিয়ার বর্ডার আছে, আমরা ফ্রান্সের ভিতর দিয়ে হাইটা রাশিয়ায় যাব। এই প্ল্যানটা করার পর তারা জানে যে ফ্রান্সের যেরকম পাওয়ারফুল আর্মি নাই, এবং তারা ভাবে যে খুব সহজেই জার্মানি ফ্রান্সে ভাইয়া চুইরে ফ্রান্সের সাথে যুদ্ধ করে তারা
রাশিয়া অ্যাটাক করতে পারবে। কিন্তু তাদের ধারণাটা একদম ভুল ছিল। কেন ভুল ছিল আমি আপনাদেরকে বলতেছি, যে স্টেপ বাই স্টেপ আসতেছে। আবার যখন জার্মানি প্ল্যানটা করে, তখন জার্মানি ফ্রান্সের বর্ডারে অ্যাটাক করে। প্রথমত যেহেতু বর্ডারে অ্যাটাক করে, কিন্তু দেখা যায় কি কয়েকদিন যুদ্ধ চলার পরে জার্মানি যা ভাবছিল যে ফ্রান্সের স্ট্রং আর্মি নাই, ফ্রান্স দুর্বল একটা দেশ, কিন্তু তা না। তাদের জার্মানির ভাবনা থেকে ফ্রান্স অনেক পাওয়ারফুল ছিল, অনেকটা স্ট্রং ছিল। এবং দেখা যায় কি ফ্রান্সের বর্ডার জার্মানিরা ভাঙতে পারে না, ফ্রান্স এতটা স্ট্রং ছিল, ফ্রান্সের অনেক ভালো একটা আর্মি ছিল। জার্মানি কিন্তু একটা প্যাচের মধ্যে পড়ে গেল, যে তারা চিন্তা করলো ফ্রান্সের মধ্যে দিয়ে যাবে, এবং ফ্রান্সের মধ্যে দিয়ে কিন্তু তারা যাইতে পারতেছে না। তখন কিন্তু তারা দুইটা যুদ্ধ অলরেডি কন্টিনিউ করতেছে। প্রথমত ওই দিক দিয়ে অস্ট্রো হাঙ্গেরিকে সার্বিয়ার সাথে যুদ্ধ করার জন্য জার্মানি সাপোর্ট দিতেছে। সেকেন্ড, আবার এদিক দিয়ে ওরা ফ্রান্সের বর্ডারের সাথে একটা যুদ্ধের মধ্যে জড়ায় পড়ছে, এবং ওই যুদ্ধটা তাদের কন্টিনিউ করতে হইতেছে। এবং তারা যদি আবার রাশিয়াকে অ্যাটাক করতে চায়, তাদের কাছে আরেকটা অপশন ছিল। অপশনটা হলো যে তারা বেলজিয়ামকে অ্যাটাক করবে, এবং বেলজিয়ামের মধ্যে দিয়ে হাইটা হাইটা তারা ওই রাশিয়াতে ঢুকবে। রাশিয়া না, সোভিয়েত ইউনিয়ন যেহেতু অনেক বড়, আপনারা যদি বর্তমান সময়ে একটা বড় গ্লোব নিয়ে দেখেন বা বড় ম্যাপ নিয়ে দেখেন, দেখবেন রাশিয়া কিন্তু অনেক বড় একটা বর্ডার নিয়ে রাশিয়া। যেহেতু রাশিয়া অনেক বর্ডার, রাশিয়ার সাথে বেলজিয়ামেরও বর্ডারের সাথে সংযোগ ছিল আর কি। সংযোগ থাকলে জার্মানি যখন চিন্তা করে যে বেলজিয়ামের মধ্যে দিয়ে যাবে, তারা রাশিয়া মোটামুটি অনেক কনফিডেন্স যে তারা বেলজিয়ামের সাথে যুদ্ধ করে পারবে, কারণ তারা জানতো যে ফ্রান্সের মোটামুটি একটা আর্মি আছে, কিন্তু বেলজিয়ামের ওই মোটামুটি আর্মিটাও নাই। এবং তারা শিওর যে আমরা বেলজিয়ামকে ভাঙবো, বেলজিয়ামের ভিতর দিয়ে বেলজিয়ামের সাথে যুদ্ধ করে আমরা জিতবো, এবং বেলজিয়ামের ভিতর দিয়ে আমরা হাইটা হাইটা আমরা রাশিয়া অ্যাটাক করব। তো ওইদিক দিয়ে যেহেতু জার্মানি দুইটা যুদ্ধ করতেছে কন্টিনিউ, এবং তারা হাইটা হাইটা জার্মানির যে আর্মি ছিল তারা হাইটা হাইটা বেলজিয়ামের বর্ডারে গিয়ে অ্যাটাক করে। যেহেতু বেলজিয়ামের বর্ডারে অ্যাটাক করে, তারা থার্ড আর একটা যুদ্ধে কিন্তু পার্টিসিপেট করে ফেলছে অলরেডি। করলে তারা তিনটা যুদ্ধ কন্টিনিউ করতেছে, এবং তারা বেলজিয়ামের সাথে তাদের জিতে যাওয়ার কথাই, কিন্তু এখানে একটা ঝামেলা বাজায়। ঝামেলাটা কি, জার্মানি যেহেতু বেলজিয়ামকে অ্যাটাক করছে, বেলজিয়াম আবার একটা ট্রিটিতে সাইন করছিল। বাংলাদেশ অনেকে ট্রিটিতে সাইন করছে, আপনারা যারা জানেন না তাদেরকে বলতেছি। ট্রিটি হইল যে একটা দলিলের মধ্যে সাইন করে, ওই দলিলের মধ্যে অনেকগুলো দেশ একসাথে সাইন করে, এবং কোনো দেশ যদি যুদ্ধে জড়াই পড়ে বা কোনো দেশকে যদি কেউ আক্রমণ করে, ওই যে ট্রিটির মধ্যে সাইন করছে সবগুলা দেশ বাধ্য থাকবে ওই দেশকে সাপোর্ট দেওয়ার জন্য। তাহলে বেলজিয়াম লন্ডন ট্রিটির মধ্যে সাইন করে। ওই ট্রিটিগুলোর নাম হয় সবসময় যাই বুঝছে, লন্ডনে একটা ট্রিটি ছিল, ওই ট্রিটির মধ্যে বেলজিয়াম সাইন করা থাকে, যার কারণে লন্ডন ট্রিটির মধ্যে অনেকগুলো দেশ ছিল। লন্ডন বলতে কি বলে, ইউকে, ব্রিটিশ সহ অনেকগুলো দেশ ওই ট্রিটির মধ্যে সাইন করে, ওটার মধ্যে বেলজিয়ামও সাইন করা থাকে। যার কারণে জার্মানি যখন বেলজিয়ামকে অ্যাটাক করে, তখন ইউকে, ব্রিটিশ, যেহেতু ট্রিটির মধ্যে সাইন করা থাকে, ব্রিটিশ বলে যে আমার কিছু করার নাই, আমি এখন বাধ্য, এটা আমার দলিলের মধ্যে রয়েছে যে বেলজিয়ামকে যারা অ্যাটাক করবে তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে, এখন আমার কিছু করার নাই। এখানে আরেকটা কথা আছে যে আপনাদেরকে বলছিলাম আমি অনেকক্ষণ আগে, যে যখন জার্মানির নেভি ইমপ্রুভমেন্ট করতেছিল টেকনোলজির কারণে, ওটাই কিন্তু ব্রিটিশের ভালো লাগতেছিল না, ব্রিটিশ ওরা সহ্য করতে পারতেছিল না। এবং ব্রিটিশ অনেকে বলবে যে ব্রিটিশ একটা সুযোগ খুঁজতেছিল জার্মানির সাথে যুদ্ধ করার জন্য, যেহেতু কোনো কারণ পাইছিল না। এবং ওই কারণটা পাওয়ার কারণে, যেহেতু বেলজিয়ামের সাথে ট্রিটি ভাঙছে, এবং ওই কারণটা পাওয়ার কারণে অনেকে বলবে যে ব্রিটিশরা ওই কারণটা একবার লুফে নেয়, এবং লুফে নেওয়ার কারণে ব্রিটিশরা তাদের জার্মানির সাথে যুদ্ধ ঘোষণা করে। এবং যুদ্ধ ঘোষণা করলে জার্মানি বেলজিয়ামের সাথেও, কিন্তু বেলজিয়াম কিন্তু জার্মানির সাথে যুদ্ধ হওয়ার সাথে সাথে জার্মানি কিন্তু বেলজিয়ামের বর্ডার ভাঙতে পারে না, কারণ ওদিক দিয়ে সাপোর্ট দিতেছিল ব্রিটিশ। তাহলে এখানে দেখেন দুইটা পার্ট হয়ে গেছে, কিন্তু দুই পার্টের মধ্যে একদিক দিয়ে আছে জার্মানি, আর একদিক দিয়ে আছে অস্ট্রো হাঙ্গেরি। আর যদি অন্যদিকে দেখেন, অন্যদিকে থাকবে সেকেন্ড আরেকটা সাইডে দেখবেন যে আছে রাশিয়া, আছে সার্বিয়া, আছে ফ্রান্স, আছে বেলজিয়াম, আছে ব্রিটিশ। ওই দিক দিয়ে 5টা দেশ, আর দিক দিয়ে দেখবেন আর 2টা দেশ। এখানে আরও অটোমান সাম্রাজ্য জড়াই, কিন্তু আমি ওটা বলতেছি না, কারণ এটা বলাটা এতটা জরুরি না। দিক দিয়ে যেহেতু অনেকগুলা 10-12টা দেশ, বিশ্বযুদ্ধ বলার তো কারণ আছে, ওয়ার্ল্ড ওয়ার যেহেতু বলতেছে অনেক কারণ আছে। এখানে যেহেতু 10-12টা পাওয়ারফুল বড় বড় দেশ জড়াই গেছে, তো এগুলো এটা বিশ্বযুদ্ধ বলা যায়। এখানে আরও আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কীভাবে জড়ায়, এটা আমরা একটু পরে আসতেছি এটার মধ্যে। তো জার্মানি কিন্তু 3টা যুদ্ধ একসাথে চালাই যাইতেছে, কিন্তু জার্মানির পক্ষে 3টা যুদ্ধ চালায় যাওয়া সম্ভব না, কারণ 3টা যুদ্ধ একসাথে কোনো দেশের পক্ষে এত একসাথে একবারে 3টা যুদ্ধ কন্টিনিউ করা কোনো দেশের পক্ষে সম্ভব না। এবং জার্মানির অবস্থা খুবই খারাপ হয় যুদ্ধের মধ্যে, এবং যা হওয়ার তাই হয়। জার্মানির হাতে কোনো অপশন ছিল না, এবং জার্মানি বলতে খুবই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জার্মানি খুবই দুর্বল হয়ে গেছে। এদিক দিয়ে কী করে ব্রিটিশরা কী করে
জাপানকে বলে যে দেখো জার্মানির অনেকগুলা কলোনি আছে, দ্বীপ আছে ছোট ছোট, এই দ্বীপগুলো জার্মানি কিন্তু 3টা যুদ্ধ অলরেডি করতেছে, তোমরা যদি এই কলোনিগুলো দখল করে দ্বীপগুলো দখল করে নেও তাহলে জার্মানি তোমাদেরকে কিছু করতে পারবে না, এবং তাদের জন্য 4 নাম্বার একটা যুদ্ধ করার চান্স খুব কম। যদিও করে তোমাদেরকে ব্রিটিশ সাপোর্ট, ইউকে সাপোর্ট দেওয়ার জন্য তো আছে, তোমরা তোমরা জার্মানির যে দ্বীপগুলো আছে দ্বীপগুলো দখল করে নাও। জাপানও অনেকটা কনফিউজড হয়ে যায় যে জাপান কি করবে, এবং দেখা যায় সবশেষে জার্মানির যে ছোট দ্বীপগুলো আছে ওইগুলা দখল, সবগুলো একটা একটা করে দেখা যায়, একটার পর আরেকটা করে জাপান সবগুলা কলোনি দখল করে নেয়, এবং ওই কলোনিগুলো দখল করার কারণে জার্মানি তখন জাপানের সাথে যুদ্ধ জড়ায় না, কারণ তাদের জন্য 3টা যুদ্ধ করার পর 4 নাম্বার একটা যুদ্ধ করা সম্ভব না। কিন্তু জাপান যেহেতু ওই কলোনিগুলো দখল করে নেয়, জাপান কিন্তু এখন প্রথম বিশ্বযুদ্ধের একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট যেহেতু, তাহলে জাপানও কিন্তু ওই যে আমরা বললাম একটু আগে বললাম যে একদিকে ছিল অস্ট্রো হাঙ্গেরি এবং আরেকদিকে ছিল অস্ট্রো হাঙ্গেরি আর জার্মানি, এবং আরেকটা দিকে ছিল ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, সার্বিয়া এবং হলো যে ইউকে ব্রিটিশ। এই 5টা দেশের সাথে কিন্তু জাপানও জয়েন হয়েছে, কারণ এখন 6টা দেশ আর দিকে 2টা দেশ, এতগুলা দেশ যেহেতু জড়াই গেছে এর মধ্যে, তাহলে দেখা যায় জার্মানির অবস্থা দিন দিন আরও খারাপ হয়, আস্তে আস্তে আরও খারাপ হয়। এবং এখানে আরেকটা মজার কথা আপনাদেরকে আমি বলি, মজার কথাটা হলো যে এই যে এত যুদ্ধ হইতেছে, গোলা বারুদ, অস্ত্র, খাদ্য, এই যে এত কিছু হইতেছে, সব কিছু টাকা আসতেছে কোথা থেকে, এইসব এত অস্ত্র কে দিতেছে? এখানে কথা হলো যে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত কিন্তু ব্রিটিশ সবচেয়ে পাওয়ারফুল দেশ ছিল, যে শুধু তাই না, ব্রিটিশ সবচেয়ে ধনী দেশ ছিল, ইউনাইটেড কিংডম সবচেয়ে ধনী দেশ ছিল, ইউএসএ ও একটা ধনী এবং স্ট্রং দেশ ছিল, কিন্তু ব্রিটিশের থেকে ইউএসএ এতটা ধনী ছিল না। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে ইউএসএ কিন্তু যুদ্ধ করে নাই, তাদের সৈন্য পাঠায় নাই। ইউএসএ এই সাইডেও যুদ্ধের জন্য অস্ত্র বেচছে, খাদ্য বেচছে, ওই সাইডেও বিক্রি করছে। 2 সাইডে বিক্রি করার কারণে ইউএসএ এর যে অর্থনীতি ছিল একবার ফুল হয়ে যায়, শুধু তারা অস্ত্র বিক্রি করে এতটা বড়লোক হয় যা তারা আগে ছিল না, এবং তাদের অর্থনীতি একবারে ফুল হয়ে যায়। এবং তারা প্রথম বিশ্বযুদ্ধের পর এই কারণে আমেরিকা এতটা বড়লোক হয়। আমেরিকার বড়লোক হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, তো প্রাইমারিলি আমেরিকা বড়লোক হওয়ার যে মেইন কারণটা হলো তারা প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেকগুলো অস্ত্র বিক্রি করছে, অনেক অস্ত্র বিক্রি করছে। এবং আমরা যদি দেখি যে ভারতবর্ষেও ওই সময় প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার সময় ভারতবর্ষ কিন্তু পুরাটাই শাসন করতে হলো যে ব্রিটিশরা যেহেতু শাসন করতো, আপনারা দেখবেন যে ওই সময় ভারতবর্ষে খাজনা যে আছে, খাজনা বিষয়টা চাঁদা তোলা পরিমাণটা অনেক বাড়ায় দেয়, এবং ওই ভারতবর্ষ থেকে চাঁদা তুলে ব্রিটিশরা যুদ্ধ করতো, প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিত, এই ভারত থেকে চাঁদা তুলে দিল, এবং ভারত থেকে প্রচুর পরিমাণ চাঁদা তুলতো। এবং আমরা এই কারণে দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, কারণ ওই চাঁদা তুলছে, ওই যে খাজনা দিতে হয়েছে বেশি, যার কারণে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, এবং অনেক মানুষ মারা যাওয়ার কারণে তো চাঁদা তোলার কারণ এই যে টাকাগুলো দিয়ে কিন্তু ব্রিটিশরা যুদ্ধ করছে, প্রথম বিশ্বযুদ্ধে তারা অংশ নিলে এদিক দিয়ে আপনাদেরকে বলতেছিলাম যে রাশিয়া কিন্তু যুদ্ধ করে নাই, কিন্তু রাশিয়া কিন্তু সার্বিয়াকে ফুল সাপোর্ট দিলে রাশিয়ার অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ তারা অনেক সাপোর্ট দিছে সার্বিয়াকে, যত সাপোর্ট দরকার ফুল সাপোর্টটাই কিন্তু রাশিয়া দিছে, যার কারণে রাশিয়ার অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়। এবং রাশিয়ার মানুষ বলতে রাশিয়ার যে জনগণ আছে তারা আন্দোলন শুরু করলে, এবং রাশিয়ার যে রাজা ছিল, রাশিয়ার আগে কোনো গণতান্ত্রিক কোনো সরকার ছিল না, তাদের রাজা ছিল, এবং ওই রাজার পতন ঘটে আন্দোলনের কারণে, এবং কমিউনিস্ট পার্টি নামে একটা পার্টি তাদের ক্ষমতায় আসে, এবং ওই পার্টি ক্ষমতায় এসে যা বলে তা সবাই অবাক করে দেয়। কথাটা বলে যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে নাই, তোমরা যা মন চায় তা করতে পারো, আমরা নিজেদেরকে উইথড্র করে নিলাম, এবং এই যুদ্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলে রাশিয়া কিন্তু যুদ্ধ থেকে চলে যায়, নিজেদেরকে উইথড্র করে নেয়। এবং রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ যে বিশ্বযুদ্ধ থেকে নিজেদেরকে উইথড্র করছে, এটা কিন্তু জার্মানির জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ এখানে জার্মানি কিন্তু আরেকটু স্ট্রং হয়ে গেল। জার্মানি কিন্তু তখন 3টা যুদ্ধ কন্টিনিউ করতেছে, এবং সবাই ভাবছিল যে যেহেতু এই যুদ্ধের মধ্যে ব্রিটিশ অলরেডি জড়াই গেছিল ওই বেলজিয়ামকে অ্যাটাক করে, কারণ লন্ডন ট্রিটি নামে যে ট্রিটিটা ছিল, ট্রিটি ভাঙার কারণে যেহেতু ব্রিটিশ জড়াই গেছে, এখন ব্রিটিশ কিন্তু একটা একলা হয়ে যায়। ব্রিটিশ একলা হয়ে গেলে সবাই ভাবে যে ব্রিটিশ তার সবচেয়ে পাওয়ারফুল দেশ ইউএসএকে বলবে যে তুমি এখন যুদ্ধে অংশ নেও, কারণ এই যুদ্ধ আমার পক্ষে একা করা সম্ভব না, সবাই এটা ভাবে। এবং জার্মানি এটা বিষয়টা বুঝতে পারছিল, বোঝার কারণে জার্মানি চালাকি করতে যায়, জার্মানি একটা টেলিগ্রাম লেখে ইউএসএ আমেরিকার পাশের দেশ মেক্সিকোকে টেলিগ্রাম লেখা বলে যে
তোমরা আমেরিকাকে অ্যাটাক করো, কারণ আমেরিকা না হলে আমাদের যে যুদ্ধের মধ্যে অংশ নেবে। এইটা লেখা আমেরিকাকে যুদ্ধ অ্যাটাক করার জন্য মেক্সিকোকে একটা টেলিগ্রাম লেখে জার্মানি। কিন্তু ভাগ্য বলতে ভাগ্য দেখেন যে ভাগ্যর কত খারাপ অবস্থা হয়, পরিণাম হয় এই টেলিগ্রাম আবার লিক হয়ে যায়। এই টেলিগ্রাম লিক হয়ে যায় মেক্সিকোতে যাওয়ার আগেই আমেরিকার হাতে চলে যায়, এবং আমেরিকা তো তখন অনেক পাওয়ারফুল একটা দেশ, এবং আমেরিকা একবারে রেগে যায়। আমেরিকা বলে যে আমার বিরুদ্ধে এত কিছু এই সেই অমুক তমুক, তাহলে এই যুদ্ধে আমি এখন অংশ নিলাম এবং এই যুদ্ধের আমি একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বলে আমেরিকার যুদ্ধে অংশ নেয়। এবং জার্মানি এটা শুনে একবারে তাদের মনোবল একবার নষ্ট হয়ে যায়। এরপর যুদ্ধ আর সেরকম একটা চলে না, কিন্তু আমেরিকা এরকম একটা যুদ্ধে পার্টিসিপেট করে না। কিন্তু আমেরিকা যে ঘোষণাটা দিছে যে আমরা এখন থেকে যুদ্ধের একজন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এটা জার্মানির মনোবল ভাঙিয়ে দেওয়ার জন্য একেবারে এনাফ ছিল, জার্মানির মনোবল ভাঙিয়ে দেওয়ার জন্য। এবং এরপর যুদ্ধ আর এরকম কিছু দেখা যায় না, এবং এরপর যুদ্ধের শেষ দেখা যায়। এবং আপনি যদি এক্সাক্ট তারিখটা জানতে চান, 11ই নভেম্বর 1918 সালে যুদ্ধটা শেষ হয়। এবং এই যুদ্ধ কিন্তু অনেক লং একটা যুদ্ধ, অনেক লং টাইম ধরে কন্টিনিউ করতে হয়েছে, এবং অনেক বোরিং টাইম একটা যুদ্ধ ছিল। কারণ বর্তমান সময়ের মধ্যে গোলাগুলি ট্যাঙ্ক দিয়ে মিসাইল মারা হইতেছে, অমুক এই যে অনেক কিছু হইতেছে, সেরকম যুদ্ধ তখনকার সময় ছিল না। যেহেতু বর্তমান সময়ের টেকনোলজির মতো তখনকার টেকনোলজি এতটা আপডেট ছিল না, ওই সময় ওই রকম যুদ্ধ ছিল না। তখন হয়তো কি যে একটা গর্ত করা হয়তো, আর্মিরা একটা গর্ত গিরা ওই ফানেলের মধ্যে থাকতো, এবং থাইকা মানে বসেই থাকতো দেখতো একটা এনিমি আসতেছে, ওই এনিমিটা মারতো, মানে আরেকজন এনিমি আসতো ওটা মারতো, দু একটা এনিমি আসতো মারতো, না আসলে ওইখানে 1 সপ্তাহ থাকতো। থাকার পর দেখতো যে এই জায়গাটা সেফ, তখন তারা আরও 100 মিটার আগাইতো। 100 মিটার আগানোর পর আবার ওইখানে থাকতে শুরু করতো, এবং 100-150 মিটার করে আগে তো অনেক বোরিং টাইম একটা যুদ্ধ ছিল। এবং মনে করা হয় যে পরিমাণ যুদ্ধ গুলিতে মারা গেছে, যুদ্ধ করে মারা গেছে, যে পরিমাণ সৈন্য যুদ্ধ করে মারা গেছে, এর থেকে বেশি সৈন্য ওই যে গর্তের মধ্যে তারা থাকতো, ওইখানে জীবাণু পোকামাকড়ের আক্রমণ, মারছে, সাপের কামড় ইত্যাদিতে বেশি মানুষ মারা গেছে। এরকম করার কিন্তু ওই এরপরে কিন্তু যুদ্ধের যেহেতু আমরা শেষ দেখতে পারি, এবং 11ই নভেম্বর 1918 সালে জার্মানি আত্মসমর্পণ করে, এবং ওইখানে কি আমরা যুদ্ধের শেষ দেখি। এরপরে আর কিছু হয় না। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস কিন্তু শেষ, কিন্তু ইউরোপের যুদ্ধের ইতিহাস কিন্তু শেষ হয় নাই, কারণ এর প্রায় 20 বছর পরে সেকেন্ড আরেকটা যুদ্ধ হয়, যেটার নাম ওয়ার্ল্ড ওয়ার 2, এবং এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং আপনারা যদি দেখেন ইউরোপে ঘটিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে অনেক ভয়াবহ ছিল, এবং অনেক আগায়। এবং প্রথম বিশ্বযুদ্ধের তুলনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক বড়। কিন্তু আপনার এরপর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও 20 বছর পরে হয়। এবং কিন্তু আপনারা যদি দেখেন দুইটা বিশ্বযুদ্ধই অনেক 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 ইন্টারেস্টিং। আপনারা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।